সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় সহিংস রাজনীতি, বিপন্ন মানবতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে রয়েছেন জনাব বদিউল আলম মজুমদার, সম্পাদক বেশ সুশাসনের জন্য নাগরিক সুজন। রয়েছেন ডক্টর মেজবা কামাল, অধ্যাপক ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এরপর রয়েছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক জানিয়ে রাখি, আমাদের আলোচনা অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে ৯৬৬০৯৪৯ অথবা ৯৬৭০০৬০ নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য এই অনুষ্ঠানে সরাসরি পাঠাতে পারেন। আলোচনা শুরু করার আগে আমরা এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো দেখে নিই। অবরোধের দ্বিতীয় দিনে ৪ জন সহ ২ দিনের সহিংসতায় ১২ জন নিহত। অবরোধ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ালো ১৮ দল। ককটেলে আহত ব্যাংক কর্মচারী আনোয়ারার হাসপাতালে মৃত্যু। এবার চট্টগ্রামে আগুনে দগ্ধ হলেন এক অটোরিকশা যাত্রী। হেরে যাওয়ার ভয়েই নির্বাচনে আসতে চায় না বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। বেগম জিয়াকে জামায়াতের রাজনীতি পরিহার করার আহ্বান। নির্বাচন কমিশনের সাথে ডিএমপির বৈঠক। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্ণ সহায়তার আশ্বাস। এবং টানা হরতাল অবরোধে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা। বৃহস্পতিবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে শনিবার সকালে। আমরা যে শিরোনামগুলো দেখলাম, আমরা জানি যে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের অবরোধ চলছে। আগামীকাল ভোর 6টায় পর্যন্ত যেটা চলার কথা ছিল সেটা বেড়ে এখন আরো 12 ঘন্টা বাড়ানো হয়েছে। এটা চলবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই পর্যন্ত 12 জন, কোনো কোনো হিসাবে 14 জন আছে, আমাদের হিসাবে 12 জন এখন পর্যন্ত এই অবরোধ রিলেটেড ঘটনায় নিহত হয়েছেন। তো আমরা দেখি যে এর মধ্যে একজন বিজিবি সদস্য আছেন। এবং যারা মারা যাচ্ছেন, যারা আহত হচ্ছেন, তাদের মধ্যে বেশিরভাগই একেবারে সাধারণ স্বল্প আয়ের মানুষজন। তো আমরা যদি এবং দেখি যে তারা আগুনের, পেট্রোলের শিকার, ককটেলের শিকার। মাঠের দিকে যদি তাকাই, রাজনীতির মাঠের দিকে যদি তাকাই, এখানে কারা মারছে, কারা, মানে এখানে রাস্তায় মিছিল নেই বা সমাবেশ নেই, দু একটা জায়গায় হয়তো হচ্ছে, চট্টগ্রামে আমরা দেখছি হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, সেখানে কেন্দ্রীয় নেতারা, কিন্তু অন্যান্য জায়গায় কিছুই নেই। দুর্বৃত্তরা ককটেলের আঘাতে মানুষ হত্যা করছে, আহত করছে। তো একেবারে রাজনীতি এখন সহিংস রূপ পেয়েছে। এর শিকার হচ্ছে, সরাসরি শিকার হচ্ছে সাধারণ মানুষ। তো এটা নিয়ে আমি আপনার কাছ থেকে প্রথম আলোচনা শুনতে চাই, ডক্টর মেজবা কামাল। জি, আপনি যেটা বললেন যে রাজনীতি এখন দারুণভাবে সহিংস, এবং ইতিহাসে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ছিল না। বাংলাদেশের ইতিহাসে হরতাল নতুন নয়। হরতাল একটা গণতান্ত্রিক আন্দোলনের হাতিয়ার, কিন্তু এই হাতিয়ার আজকে সহিংসতার উপকরণে পরিণত হয়েছে। এবং আপনি যেটা বললেন যে 12 জন নিহত হয়েছেন গত দুদিনে এই অবরোধে, কোনো কোনো হিসাবে 14 জন, এবং গত প্রথম দিনে 7 জন মারা গেছেন, আজকে দ্বিতীয় দিনে 7 জন মারা গেছেন, 14 জন। এবং এর মধ্যে থেকে আমরা যেটা দেখেছি যে আপনার 7 জন হচ্ছেন রাজনীতির সাথে যুক্ত, বাকি 7 জন হচ্ছেন সাধারণ মানুষ। যারা রাজনীতির সাথে যুক্ত তারাও এমন কোনো অপরাধ করেননি যে তাদেরকে নিহত হতে হবে। আর সাধারণ মানুষ, তারা তো এর অসহায় শিকার। এবং আমরা যে কথাটা আজকে এই মানে নিহতের ভিড়ে যাদের কথা হারিয়ে যাচ্ছে তারা হচ্ছে আহত। বিশেষ করে আপনার যেভাবে ট্রেন লাইন উপড়ে ফেলা হচ্ছে, যেভাবে স্লিপার তুলে দেওয়া হচ্ছে, ট্রেনে আগুন লাগানো হচ্ছে, তাতে করে কিন্তু শত শত মানুষ, অসংখ্য মানুষ তারা কিন্তু আহত হচ্ছেন। এবং তারা হাত পা ভাঙা অবস্থায় তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা কেন্দ্রে তারা আছেন। এবং তাদের আপনার আসলে মানে আমরা তো বুঝতেই পারি, যদি রেলের বগি মানে উল্টে যায়, আমরা তো দেখেছি সকালবেলা পত্রিকা খুলেই আমরা দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি, তো সেই রকমভাবে বগি উল্টে গেলে সেখানে মানুষের অবস্থা কি হতে পারে। তো আজকে আসলে গণতন্ত্রের নামে সহিংসতা হচ্ছে। তো যারা রেল লাইন উপড়ে ফেলছে
তারা কি দেশবাসীকে গণতন্ত্র উপহার দিবেন? এই কথা বললে কে বিশ্বাস করবে? এটা তো পাগলেও বিশ্বাস করবে না। যারা আপনার আজকে এই 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 যে অবরোধের নামে গাছ কাটছেন এবং গাছ কেটে তারা সাফ করে দিচ্ছেন, এবং আজকে তো সর্বশেষ যে সংবাদটা আমরা শুনেছি দুপুরবেলা, সর্বশেষ নয় দুপুরবেলা, যে আপনার আজকে করাত নিয়ে এসে, আপনার অতি ক্ষুরোধার করাত নিয়ে এসে গাছ কেটে রাস্তায় ফেলা হচ্ছে, এবং সেটা কাটতে যে একজন গৃহবধূর ঘাড়ে পড়েছে এবং তিনি নিহত আজকে হয়েছেন। কিন্তু আরেকটি জিনিস এসছে, সংবাদ মাধ্যমে নাশকতার ছবি পাঠিয়ে শিবিরের দায় স্বীকার। শিবির সংবাদ মাধ্যমে ছবি নাশকতার দায় স্বীকার করে ছবি পাঠাচ্ছে যে হ্যাঁ আমরা এই জায়গায় কাজ করেছি আজকে সারাদিনে। এবং আজকে যেটা কিছুক্ষণ আগে আমি প্রথম আলো অনলাইন থেকে যেটা ডাউনলোড করলাম, 590টি জায়গায় অবরোধ কর্মসূচি সফল করতে শিবিরের কর্মসূচি কর্মীরা রাস্তায় নামেন এবং তারা ছবিও পাঠিয়েছে সেই আসলে এর মাধ্যমে তারা তাদের শক্তি প্রদর্শন করতে চাইছেন, যতখানি শক্তি তার চেয়ে বেশি করে সেটাকে প্রজেক্ট করতে চাইছেন। কিন্তু আসলে এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে এই যে কে বিশ্বাস করবে যে যারা রেল লাইন উপড়ে ফেলছে, যারা এইভাবে সহিংসতা ঘটাচ্ছে, তারা দেশকে গণতন্ত্র উপহার দিবে? সে তো দেবে না। তাতে করে দলের বিশ্বাসযোগ্যতা আপনার প্রশ্নের মুখোমুখি হবে, আমি জোটের আপনার কাছে বিশ্বাসযোগ্যতা জানতে চাচ্ছি মুখোমুখি যে হবে। আপনি ইতিহাসের ছাত্র, আমাদের দেশে আন্দোলন তো একসময় ছিল যে হ্যাঁ আন্দোলন মানে রেলপথ অবরোধ, সড়ক অবরোধ, মানে হচ্ছে রাস্তায় বসে পড়া। এবং এমনও ছবি সাংবাদিক হিসাবে আমরা ছাপিয়েছি, তখন টেলিভিশন ছিল না, সাংবাদিক হিসেবে ছাপিয়েছি। রেল লাইনের উপরে নেতা কর্মীদের নিয়ে নেতারা বসে আছেন, কেন্দ্রীয় নেতারা বসে আছেন, হাজার হাজার মানুষের রেল আটকে গেছে। সেই ছবি তো আমরা শ্যামল দত্ত আমরা ছাপিয়েছি। সেই ছবি কি এখন পাবো? আমি একটু শ্যামল দত্তের কাছে আসি। না, সেই ছবি এখন আর পাবেন না, কারণ কিছুটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অধ্যাপক মেজবাহ কামাল আমি বলেছেন। আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, কারণ এই জায়গাতে আমাদের একটা বুঝতে হবে যে আন্দোলনের কিন্তু চরিত্রগত কিছু পার্থক্য ঘটে গেছে ইতিমধ্যে। এর পেছনে অনেকগুলো এলিমেন্টস এখন যুক্ত হয়ে গেছে, যেটি আপনি রেফারেন্স দিচ্ছিলেন যে ছবি পাঠিয়ে। এটি আমরা দেখেছি কোন জায়গায় হয়, যেমন আমরা দেখেছি প্যালেস্টাইনে কিংবা অন্যান্য দেশে আল কায়দা অ্যাটাক করার আগে নিজেরা একটা ভিডিও করে বলে যে আমরা এই ঘটনার দায় স্বীকার করছি। আপনি দেখেন চরিত্রগত মিলগুলো কিন্তু একই রকম। এই এলিমেন্টসগুলো এখন বাংলাদেশের সহিংস রাজনীতির মধ্যে ঢুকে গেছে। আপনি যে ছবির কথা বলছেন সেটা হচ্ছে প্রথাগত রাজনীতির, যে আমরা ঐতিহ্যগত রাজনীতির কথা যেটা দেখি, সেটা হচ্ছে মাঠে মানুষ নামবে হাজার হাজার, তারা অবরোধ করবে, রাজপথ অবরোধ করবে, আপনার নারায়ণগঞ্জ থেকে মিছিল এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবে, ওই আপনার ফতুল্লা থেকে লোক এসে মিছিল করবে, ওইদিকে সাভার থেকে এসে রাস্তার উপরে অবস্থান করবে। এটি হচ্ছে রাজপথ রেলপথ অবরোধ। কিন্তু এখন হচ্ছে কি, আপনি দেখেন কোনো নেতাকর্মীর কোনো দেখা নেই মাঠে, অল্প কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে একটি মিছিল বের করে ককটেল বোমা মেরে আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। একজন নেতা, তিনি বিএনপির কেন্দ্রীয় অফিসে একজন মাত্র নেতা, এত বড় একটি দল, কোন নেতা কর্মীরা একক আসনে বসে ওখান থেকে কর্মসূচি দিয়ে যাচ্ছেন। এই যে চেঞ্জেস অফ দ্য পলিটিক্যাল সিনারিও, এটাও কিন্তু আমাদের মাথায় আনতে হবে। এটা কেন হয়েছে? এটা এলিমেন্টসটা ওইটা। এখন আগে এটাও বলা হয় যে ইসলামী ছাত্র শিবির এখন তাদেরকে রাস্তায় থাকতেই দেওয়া হয় না, এটাও তাদের অভিযোগ। এটা একেবারেই আমার রাস্তায় কখনোই কাউকে থাকতে দেওয়া হয়নি। 52 আন্দোলনকে রাস্তায় থাকতে দেওয়া ছিল? গুলি করে মানুষ মারেনি। আপনি একেবারে হিস্টোরিক্যালি যদি দেখেন, যদি 48-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীদের আন্দোলন, যেটি বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময়ে গুলি করা হয়েছে এবং সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। রাস্তায় কখনো কাউকে থাকতে দেওয়া হয় না, রাস্তায় জোর করে থাকতে হয়। আপনার শক্তিমত্তার উপর নির্ভর করবে আপনি রাস্তায় থাকবেন কি থাকবেন না। আপনি যদি গুটি কয়েক, আপনার টার্গেটটা কি? আপনি দেখেন এখন যে ইসলামী ছাত্র শিবির একটা রাজনীতিতে একটা কর্মসূচির নাম ছিল জেল ভরো, সেটা তো নাই। সেটা তো নাই। জেলের ভয়ে সবাই লাপাত্তা। আপনি একটা দলের মহাসচিব লাপাত্তা, একটি দলের সমস্ত সিনিয়র নেতারা লাপাত্তা। আগে তো সিনিয়র নেতারা গ্রেফতার হতেন, বসে থাকতেন যে কখন আসবে আমাকে অ্যারেস্ট করার জন্য। ঠিক আছে, আমি জানি আমাকে অ্যারেস্ট করবে, রাজনীতি করতে এসছি, গ্রেফতার আমার একটা পার্ট অফ দ্য পলিটিক্যাল প্রসেস। কিন্তু এখন তো সেটা না। এখন হচ্ছে আপনি পুরো জিনিসটাকে আউটসোর্সিং করে ফেলেছেন। বোমা কোথায় বানাতে হয়, কাকে দিয়ে বানাতে হয়, কাকে দিয়ে মারতে হয়, এরা করে পুরোটাই এখন আপনি ইচ্ছে করলে ভাড়াটে লোক দিয়ে পুরো প্রসেসটা। এই আউটসোর্সিং এর বিষয়টা আমরা পরে আসবো। যে আমি একটু যাচ্ছি জনাব বদিউল আলম মজুমদার আপনার কাছে, যে গতকাল এই যে এখন মানুষের যে অবস্থা, টোটাল বিষয়টি তুলে ধরতেই আপনারা গতকাল বঙ্গভবনে গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে, এবং আপনারা একটা আর্জি জানিয়ে এসেছেন রাষ্ট্রপতির উদ্যোগ নেওয়ার জন্য। রাষ্ট্রপতি আপনাদেরকে, আমরা পত্রিকায় দেখেছি, রাষ্ট্রপতি আপনাদেরকে বলেছেন যে হ্যাঁ শাসনতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে ওনার ক্ষমতা নেই, কিন্তু মানুষ হিসাবে উনি যতটুকু করার আপনার বলে এসেছেন। আপনি কি এখন মানুষ হিসাবে রাষ্ট্রপতি কি করবেন বলে আপনার আশা করছেন? অনেক ধন্যবাদ। তো আপনার আজকে যে হেডলাইনটা,
যে সহিংস রাজনীতি, বিপন্ন মানবতা, এর সাথে আমি যুক্ত করব অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ। আমরা মানবতা বিপন্ন হলে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্নই হবে, এটাই স্বাভাবিক। ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, এবং এই বিষয়টাই আমরা রাষ্ট্রপতিকে অবগত করানোর জন্য, আমাদের আকুতি জানানোর জন্যই আমরা তার কাছে গিয়েছি। আমরা দেখছি সারা দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, অস্থিরতা সহিংসতায় পরিণত হচ্ছে, এবং এই সহিংসতা বেসামাল পর্যায়ে চলে যেতে পারে। এবং এই সহিংসতার দানব, এই দানবটা যদি একবার বোতলের বাইরে চলে যায়, সেই দানবকে আবার বোতলবন্দি করা অসম্ভব। আপনি যদি বলছেন, যদি বোতলের বাইরে তো চলে গেছে, চলে গিয়েছে, আরো বেসামাল পর্যায়ে, এটা এমন পর্যায়ে চলে যেতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে। তো এখনো অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। তো এখন আমরা রাষ্ট্রপতিকে ওনার কাছে আমরা আর্জি নিয়ে গিয়েছি যে এই অবস্থায় চলতে থাকলে আমাদের সকলের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। তো এখন রাষ্ট্রপতির আমরা অনুধাবন করি, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা অতি সীমিত, নাই বললেই চলে। এবং এ সত্ত্বেও তিনি রাষ্ট্রপতি, তিনি জাতির অভিভাবক, তিনি রাষ্ট্রপ্রধান। তার যদিও সাংবিধানিক ক্ষমতা নেই, তার কিন্তু নৈতিক ক্ষমতা আছে, নৈতিক অধিকার আছে। এই অধিকার, নৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে আমরা তাকে অনুরোধ করেছি তিনি যেন তার পক্ষ থেকে উদ্যোগী ভূমিকা নেন। কি কি উদ্যোগ নেওয়া যায় আপনি যদি একটু বলেন। আমরা সুস্পষ্ট উদ্যোগের কথা তো বলতে পারি না, কারণ আপনি যদি রাষ্ট্রপতি হতেন, আপনি যদি রাষ্ট্রপতির জায়গায় থাকতেন, একেবারে আপনি কি কি নিতেন? আপনি আমি যদি আপনার মনে হতো যে এটা নেওয়া উচিত? আমি যদি রাষ্ট্রপতির জায়গায় থাকতাম, তাহলে আমি হয়তো উভয় দলকে ডাকতাম। আমি উভয় দলকে ডেকে আমি তাদেরকে অনুরোধ করতাম যে জাতির পক্ষ থেকে যে আজকের এই সংকটটা আমাদের কাটিয়ে তোলার জন্য তাদের সদিচ্ছা দরকার, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শুনলো না দুই দল, কি করবেন তখন? না শুনলে তেমন কিছু করার নেই। কিন্তু শুধু রাষ্ট্রপতি বলার অপেক্ষা না, পুরো দেশের মানুষ বলছে যে দুই দল প্রতি রাষ্ট্রপতির সাংবিধানিক কথা বলার জন্য রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা নেই, কিন্তু রাষ্ট্রপতি যখন অনুরোধ করে সেটা নৈতিক অর্থে আইনের সমতুল্য, আদেশের সমতুল্য। রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না, কিন্তু নৈতিকভাবে এটা আদেশের সমতুল্য। তাই রাষ্ট্রপতি যদি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় বিরোধী দলের নেত্রীকে, কিংবা এমনকি আমাদের দুই মহাসচিব কিংবা সাধারণ সম্পাদককে, যে তারা বসে আলাপ আলোচনা করে এবং রাষ্ট্রপতিকে তারা যেন আবার ব্রিফ করেন, অবগত করেন যে তারা কি করলেন, কি অগ্রগতি, এবং রাষ্ট্রপতি যদি এবারে খোঁজখবর রাখেন, রাষ্ট্রপতি যদি ফলো আপ করেন হয়তোবা, এবং এটা সম্পূর্ণ নির্ভর করবে দুই দলের সদিচ্ছার উপর। রাষ্ট্রপতি তাদেরকে জোর করে কিছু সিদ্ধান্ত নেওয়াতে পারবেন না, কিন্তু রাষ্ট্রপতি তার নৈতিক ক্ষমতাটা, নৈতিক অধিকারটা প্রয়োগ করতে পারেন। তো এটাই হয়তো উনি করতে পারেন, এবং উনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তার হাত পা বাঁধা। রাষ্ট্রপতি বললেন কিন্তু দুই দলের কেউ শুনলেন না। আচ্ছা, আমি জিনিসটা একটু যুক্ত করতে চাই এটার মধ্যে। জি, আমি মনে করি যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, সবার কাছে শ্রদ্ধেয়। তিনি তার সারা জীবনের যে রাজনৈতিক ভূমিকা তা দিয়ে সবার শ্রদ্ধা অর্জন করেছেন। তো তিনি কিন্তু উদ্যোগ নিতে পারেন একটা মিনিংফুল ডায়ালগের জন্য। আমাদের এখানে কিন্তু আজ পর্যন্ত কোনো মিনিংফুল ডায়ালগ হলো না, কিন্তু আপনার এই মিনিংফুল ডায়ালগটা আমি মনে করি যে সমস্যার সমাধানের পথকে খুলে দিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি বিশেষ উদ্যোগ নিতে পারেন। আরেকটা জিনিস আমি মনে করি যে নির্বাচনকালীন সরকার, যেটা সাধারণ সময় হয়তো রাষ্ট্রপতির ক্ষমতা খুব সীমিত, কিন্তু যখন নির্বাচনকালীন সরকার থাকে তখন কিন্তু রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা থাকে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি কিন্তু নিশ্চয়ই বিশেষ উদ্যোগ রাখতে পারেন, এবং আমরা প্রত্যাশা করছি যে রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন। জি, শ্যামল দত্ত, আপনি এই বিষয়ে কি বলবেন? এখানে আমরা একটু ভুল ব্যাখ্যা করছি। আসলে নির্বাচনকালীন সরকার বলতে কিছু নেই আমাদের সংবিধানে। যেটি আছে সেটি হচ্ছে বর্তমান সরকার, সেটি কন্টিনিউ করবে পরবর্তী সরকার না আসা পর্যন্ত। এই ক্ষেত্রে আলাদা করে রাষ্ট্রপতির হাতে কোনো ক্ষমতা দেয় নাই। কিন্তু একটি জিনিস আমরা বারবার সংলাপ বলছি, কিন্তু সংলাপ কেন হচ্ছে না এর গোড়ায় বিশ্লেষণটি আমাদেরকে করতে হবে। আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সংলাপ সম্ভব না, কারণ পরিস্থিতির মধ্যে অনেকগুলো এলিমেন্টস ইনভলভ আছে। আপনি যেখানে যে দেশে ইসলামী ছাত্র শিবির প্রেস রিলিজ দিয়ে স্বীকার করে যে আমরা 509 জায়গায় এরকম সহিংসতা চালিয়েছি,
আপনাকে গোড়াটা হচ্ছে ওইটা। এই জায়গাটি যদি আপনি এই এলিমেন্টসগুলোকে যদি আপনি সমূলে উৎপাটন করতে না পারেন, কোনো সংলাপ কখনোই কার্যকর হওয়া যাবে না। কারণ এখানে তাদের পলিটিক্যাল পার্টনার হচ্ছে একটা তাহলে গ্রুপ। মানে সমূলে উৎপাটন করার ক্ষমতা কি আছে আমাদের আইন অফকোর্স শৃঙ্খলা? আমি মনে করি দেয়ার শুড বি অপারেশন আমরা ক্র্যাক দেখি ডাউন যে হওয়া উচিত, ইমিডিয়েটলি একটা অপারেশন ক্র্যাক ডাউন নির্বাচন হওয়া উচিত। কমিশনের সাথে দেখা করে পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেছেন আমাদের দেখেন ক্ষমতা আছে আপনাকে মোর দেন 100+। না, কিন্তু আমি বলছি আপনাকে 100%। আপনাকে ট্র্যাডিশনালি সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে এখন চিন্তা করতে হবে দেশটা এখন পেশোয়ার, করাচি, সিরিয়া, বৈরুত, বাংলাদেশ প্রায় একই রকম অবস্থা। এখন একই ফোর্স এখানে কাজ করছে। ইটস অলমোস্ট লাইক সেম। আপনাকে দেখতে হবে যে প্রেস রিলিজ দিয়ে স্বীকার করে নাই সহিংসতার কথা, যেটা আল কায়দা করে, যেটা অন্যান্য জঙ্গি সংগঠন করে, যে আমরা উই ক্লেম এই, যেটা সাধারণ মানুষ করাচিতে মারা যাচ্ছে, পেশোয়ারে মারা যাচ্ছে, বাংলাদেশে মারা যাচ্ছে, ব্যাংক কর্মকর্তা মারা যাচ্ছে, সিএনজি চালক মারা যাচ্ছে, এগুলোর মধ্যে কোনো চরিত্রগত কিন্তু কোনো আপনাকে এই জায়গাতে ইট ইজ নট এ নর্মাল সহিংসতা না। কিন্তু আমাদের এখানে যেটি মেজর কামাল স্যার বলছিলেন যে এটি বাংলাদেশের রাজনীতির যে প্রথাগত চিত্র তার চাইতে অনেক বাইরে একটি বিষয়, সেই জায়গাটি আমরা অ্যাড্রেস করতে পারছি না। কারণ আমার সামনে মানে আমরা কতগুলো প্রথাগত চিত্র থেকে বের হয়ে গেছি, অনেক দূরে সরে অনেক গেছি। দূরে সরে গেছে। কারণ আমার সামনে কতগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো চোখের সামনে। এই তার মধ্যে একটি বড় আমরা বিষয় একটু হচ্ছে দেখে নিই যে যুদ্ধাপরাধের বিচার। বিপন্ন এটাকে মানবতার মাথায় কথা রাখতে আমরা হবে। বিপন্ন মানবতার কথা আমরা বলছি, যে মানুষ কিভাবে এটা শিকার হচ্ছে, মানুষের যে কান্না, আমরা জানি না যে আমাদের রাজনীতিবিদরা সেটা দেখতে পাচ্ছেন কিনা। আমরা গত বেশি না, এর আগে তো আমরা অনেক দেখিয়েছি, গত দুদিনে যে মানুষের যে অনুভূতি, মানুষের কান্না, হাসপাতাল থেকে কিছু ছবি তোলা, সেগুলোর খুব অল্প অংশ আমরা একটু দেখে নিই। ওরা কিভাবে সংসার চালানো, আমার সংসার চালার মতো আর কিছু নেই। এইভাবে কেন মারবে আমার মা, সেটা আপনারা জবাব দেন। এইভাবে কেন মারবে? সে তো অন্যভাবে মারতে পারতো। আমরা চাই সরকারের কাছে আবেদন জানাই যে সুস্থ বিচার আমরা চাই। বিশ্বাস চাই আমাকে দেখবে কিনা, খাওয়াইবে কিনা। বাপও নাই মাও নাই, যে ভাই বোন আমরা কিভাবে চলবো? আমাদের বাড়ি মারার পরে গাড়ি উল্টে গেছে, উল্টে দেওয়ার পরে মানে গাড়ি আগুন ধরে গেছে। পানি যেমন ছিটা দেয় না, এই রকমটা ছিটার লগে লগে আমার গায়ে আগুন ধরে গেল। পরে দেখছি গাড়িতে আগুন। আমিও বাঁচতে চাই না, আমিও বাঁচতে চাই না। মানুষ কি মানুষে পোড়ায় কোনোদিন? যে পোড়াইছে হেও তো মারবে কোনোদিন, হে তো হে ভাবে নাই কোনোদিন। আমরা দেখলাম চাচ্ছিলাম যে এই কান্না কি আপনি ডায়লগ দিয়ে থামাতে পারবেন? বা যারা এই কান্না তৈরি করছে তারা কি ডায়লগের জন্য করছে? তাদের সামনে অন্য একটা জিনিস, সেটি হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে 43 বছরের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে, এটা যুদ্ধ অপরাধের বিচার। আপনি নর্মাল পলিটিক্যাল প্রসেস দিয়ে কি এই বিচারের কাজকে থামাতে পারবেন? অলরেডি কয়েকজনের ফাঁসির আদেশ হয়ে গেছে, এগুলো ফাঁসি কার্যকর করার অপেক্ষায় আছে। যারা আজকে প্রেস আপনি বলতে যাচ্ছেন যে এগুলোর কারণে রাজনীতিতে অবশ্যই রাজনীতির সহিংস রূপকে এমনি এমনি পেয়েছে। বদির আলম মজুমদার, আপনি কি মনে করেন যে এগুলোর কারণে রাজনীতি এদিকে মন নিয়েছে কিনা, এই সহিংসতার দিকে? আমার মনে হয় আমাদের একাধিক ইস্যু আছে। একটা হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অবভিয়াসলি যারা অপরাধী কর্মকাণ্ড করছে, যারা সহিংস আচরণ করছে, যারা এইভাবে মানবতাকে বিপন্ন করছে, যারা মায়ের কোল খালি করছে, এগুলো এই সকল যারা অপরাধী কর্মকাণ্ড করছে তাদেরকে ধরা দরকার এবং তাদেরকে অন্তরীণ করা দরকার এবং তাদের যথাযথ বিচার হওয়া দরকার, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। এটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য করা জরুরি। একই সাথে আমাদের রাজনৈতিক ইস্যু আছে এবং যুদ্ধের অপরাধের ইস্যু অবশ্যই আছে, এবং যুদ্ধের অপরাধের ইস্যু আমরা মনে করি যে এটা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই যুদ্ধ অপরাধের বিচারটা যত দ্রুত সম্ভব সম্পন্ন করা এবং যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আমি মনে করি এটাও জাতির অগ্রাধিকার। একই সাথে আমাদের কিছু রাজনৈতিক ইস্যু আছে এবং এই রাজনৈতিক ইস্যু কিন্তু জোর করে কিংবা বল প্রয়োগ করে এইসব সমস্যার সমাধান করা যাবে না। এই সমস্যার সমাধান করা যাবে না। এই সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে, আলাপ আলোচনার মাধ্যমে। যে আমাদের একটা নির্বাচন আসছে এবং এই নির্বাচনকালীন সরকার কি হবে,
তার উপর নির্ভর করবে যে নির্বাচনটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং গ্রহণযোগ্য হবে কিনা। তাই এই সমস্যা কিন্তু যে গ্রেপ্তার করে কিংবা বল প্রয়োগ করে, আমি আগেই বলেছি, এটা সমাধান করা যাবে না। এটা আলাপ আলোচনার মাধ্যমেই এটা সমাধান করতে হবে। তাই আমাদের অনেকগুলো সমস্যা আমরা সম্মুখীন, এবং এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের বিভিন্ন রকম কৌশল এবং বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে। তো রাজনৈতিক সমস্যা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সমাধান করা যাবে না। আমি একটু বলবো যে আপনার শ্যামলদা যে কথা বলছিলেন, আমি তার সাথে এই অর্থে একমত যে বাংলাদেশ আসলে এখন একটা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে। এখন বাংলাদেশ কি আসলে একটা আপনার উদার গণতান্ত্রিক ধারায় চলবে, বাংলাদেশ কি একটা অসাম্প্রদায়িক ধারায় চলবে, নাকি বাংলাদেশ একটা মান্ধাতা আমলের একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে? এরকম একটা জায়গায় বাংলাদেশ দাঁড়িয়েছে। বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী রাজনীতি দ্বারা পরিচালিত হবে, নাকি আপনার উদার গণতান্ত্রিক রাজনীতির পথে পরিচালিত হবে? এরকম একটা জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কাজে সেদিক থেকে, এবং এই অবস্থাটা বাংলাদেশে একদিনের তৈরি হয়নি। এই যে বাংলাদেশে উনি জামাত শিবিরের কথা বললেন, যুদ্ধাপরাধীদের কথা বললেন, এদেরকে তো দীর্ঘদিন ধরে এদেরকে তো বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়েছে, শক্তি সঞ্চয়ের সুযোগ দেওয়া হয়েছে। আজকে ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে একটা পুরনো দিনের লোকেরা বলতেন যে ছেড়ে দিয়ে তেড়ে ধরা। তো এতদিন তাদেরকে ছেড়ে রাখা হয়েছে, এখন এমন একটা অবস্থা হয়েছে যে তাদেরকে তেড়ে না ধরলে আর তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেরকম একটা অবস্থায় চলে এসছে। কিন্তু আবার আমি মনে করি যে বদিউল আলম মজুমদার ভাই যেটা বললেন, যে এখানে দেয়ার আর ইস্যু যেগুলো নিয়ে আপনার আমাদের সংলাপেরও দরকার আছে। কাজেই দুটো পথই আসলে আমাদেরকে একসাথে করতে হবে। যারা সহিংসতা ঘটাচ্ছে, যারা মানুষের জীবনের উপরে চেপে বসছে, মানুষের বুকের উপর চেপে বসছে, তাদের বিরুদ্ধে শক্তিশালী জরুরিভাবে ব্যবস্থা নিতে হবে। আবার আপনার রাজনৈতিক যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক সমস্যাকে নিষ্পত্তির জন্য সংলাপের দরকার আছে। যেমন ধরুন আমি বলি যে এই যে এখন যে অবরোধটা কর্মসূচি সেটা ডেকেছে আপনার নির্বাচনের তফসিল স্থগিত করার দাবি নিয়ে। কিন্তু এই যে নির্বাচনের তফসিল, এই তফসিল স্থগিত করার দাবিটাকে নিয়ে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আরেকজন যে ফায়ার করছে এবং বন্দুক যে ঘাড় পেতে দিচ্ছে বিএনপি, সেটা একদিকে আছে। আবার উল্টো দিকে ইলেকশন কমিশন যেভাবে শিডিউলটা ঘোষণা করলো, এই যে আপনার 6 দিনের নোটিশ দিয়ে ইলেকশন, হ্যাঁ, এই যে আপনার ইলেকশনের জন্য এই যে আপনার আমরা দেখলাম যে ইলেকশন কমিশনার রোববারই বললেন যে হ্যাঁ আমরা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে পারি, পরবর্তীতে অপেক্ষা না করে তড়িঘড়িভাবে করলেন। তারা কিন্তু আপনার ধরেন এই যে 300 আসনের জন্য প্রার্থী মনোনয়ন দেবে একটা দল, তার জন্য 6 দিন 7 দিন সময়, এটা কি যথেষ্ট? এখানে কিন্তু তারা সময় দিতে পারতেন। তারা সাবমিশনের জন্য সময় দিয়েছেন 6 দিন, আর তারা যাচাই বাছাইয়ের জন্য সময় রেখেছেন 11 দিন। তো এইগুলো তো আপনার আমার সত্যি কি তারা চান যে বিরোধী দলকে নিয়ে তারা ইলেকশনটা হোক? তাই যদি চান তারা, তাহলে তো আমি মনে করি যে তাদের এই বিষয়গুলো আরো ভেবে দেখার দরকার ছিল। তাহলে কি আপনি বলছেন যে ইলেকশন কমিশন যে কাজটা করা উচিত সেটা করছে না, সরকারের পরামর্শ করছে? না, আমি তা বলছি না, কিন্তু ইলেকশন কমিশনকে তার নিজের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিচ্ছে না মানেই তো হচ্ছে যে কারো না কারো পরামর্শ করছে। না, তা নয়। তিনি কিন্তু আবার পরে বলেছেন, সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি এলে পুনঃতফসিল করা হবে। তাহলে বিএনপি যেন আসে সেটা বাধ্য করার জন্য এইভাবে তো তাড়াহুড়া করে তফসিল। আমি মনে করি যে তাদের আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সমস্যা আছে। তারা কিন্তু আপনার যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় এই যাবৎকাল দেননি। নির্বাচন কমিশনও তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করতে পারত। আমরা একটা টেলিফোন নিয়ে শ্যামল দত্তর কাছে আসবো। একটা টেলিফোন নিচ্ছে, একজন দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন বলছিলাম, মোহাম্মদ জাকির হোসেন, গ্যান্ডারিয়া, ঢাকা থেকে। জি, আমি বেসিক্যালি আপনাদের এই প্রোগ্রামটা খুবই পছন্দ করি। আপনি এখানে আপনার সুজনের বদিউল আলম মজুমদার স্যার আছেন, তারপরে মেজরা কামাল স্যার আছেন, ইতিহাস বিভাগের শিক্ষক। তো আমি বেসিক্যালি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে যে দেশের উত্তপ্ত একটা অবস্থা, এই উত্তপ্ত অবস্থায় কিছুদিন পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে উনি দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে উনি আপনার শান্তি আনবেন। তো এখন দেশের যে উত্তপ্ত অবস্থা, দেশ যে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে, সবাই আতঙ্কিত। সেখানে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে কি পরিমাণ ত্যাগ আশা করতে পারি? সামান্য যদি একটা পথ ত্যাগ করে যদি আপনার দেশে শান্তি আসে, তাহলে তো অবশ্যই ওনার ভালো কর্মের জন্য জনগণ তাকে প্রশংসা করবে।
এবং এর কারণে আপনার ভবিষ্যতে একটা সঠিক পথে আমরা যেতে পারবো। কিন্তু এখানে রাজনীতিবিদরা যদি এভাবে মানবতা লঙ্ঘন করেন, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, সেখানে তারা চেয়ারে বসে যদি তারা জনগণের কথা না ভাবে, তাহলে এই দেশের আমাদের যে স্বাধীনতা অর্জন হলো লক্ষ শহীদের বিনিময়ে, সেখানে আমরা কি ভবিষ্যতে অন্ধকারের দিকে যাওয়ার জন্য দেশ স্বাধীন হয়েছে? ধন্যবাদ আপনাকে। এটা উনি মন্তব্য করলেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন, জনাব জাকির যে কথাটা উল্লেখ করলেন, এটাকে কিন্তু কেউ একটা কথা হিসেবে ধরে নিয়েছেন যে একটা প্রস্তাব হিসেবে, যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আমি অত সরলীকরণের করতে চাই না পুরো বিষয়টাকে। বিষয়টা আরো গভীরে যেতে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগও করেন, তা তো সমস্যার সমাধান হবে না। কারণ সমস্যার গভীরটা আমরা বারবার, আমি এক জায়গায় যেতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, সেদিকে নিয়ে যাওয়া, ঠেলে দেওয়া, এবং এর থেকে একটা ফায়দা লোটার একটা গভীর চক্রান্ত আছে। আপনি যতই সংলাপের কথা বলেন, যে দেশে প্রধানমন্ত্রী ফোন করে মাননীয় বিরোধী নেত্রী বলেন যে আমার বাসায় আসেন, এক কাপ চা খান, একসাথে ডিনার করি, তাও কিছু হয় না। আপনি দেখেন কোন পর্যায়ে গেলে এটা হয় না। তারপর তো আর মানে এরপর আর কিছু থাকে না আসলে। সো এর মধ্যে অনেক এলিমেন্টস আছে যারা এই সংলাপটি চায় না, যেটি প্রসেসটাকে আসলে আরো সহিংস করতে চায়, এবং এর মধ্য থেকে আপনি দেখবেন যে এর মধ্যে অনেক গভীর উদ্দেশ্য আছে, যে এইখান থেকে একটা অন্য কিছু পুরো জিনিসটাকে ডাইভার্ট করে নেয়ার। আমি মেজবা খানের সাথে একমত যে নির্বাচন আরেকটি জিনিস আপনি বলছিলেন যে প্রথম আপনি যখন বলছিলেন যে খুব অর্গানাইজ করতে, এখন যে আন্দোলন কর্মসূচি বা অবরোধ বা হরতাল খুব ঘরে বসে এখন তো পুরো আন্দোলনটা ক্রিমিনালাইজ হয়ে গেছে। আমি বদুল্লাহ ভাই যেটি বললেন তিনটি বিষয়, তার মধ্যে প্রথমটির সঙ্গে আমি একেবারে একমত না। ইট ইজ নট এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য কোনো কারো দায় নেই। আপনি দেখবেন যে এই যে 14 জন লোক মারা গেল, একটি লোকের জন্য মার্ডার কেস হবে না কখনো। যদি সত্যিতে আমরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ধরি, তাহলে এর জন্য একজন অপরাধকারী আছেন এবং তার জন্য একটা বিচারিক প্রক্রিয়া আছে। একটি উদাহরণ দেন তো আমাকে, রাজনৈতিক আন্দোলনে নিহত হয়েছে এরকম একটি লোকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে বিচার হয়েছে? বাকি দুটোর সঙ্গে আমি একমত। একটা হচ্ছে রাজনৈতিক ইস্যু, কিন্তু রাজনৈতিক ইস্যুটাকে এটা হচ্ছে একটা চাদর, আর চাদরের নিচে আছে হচ্ছে যুদ্ধ অপরাধ। দুটো বিষয় যেটি মেজর খান স্যার বললেন, যে এটার দেখতে হবে যে আমরা পলিটিক্যাল ইস্যুটা কিন্তু হচ্ছে একটা সামনের দিকের অংশ, কিন্তু পেছনে আছে আরো অনেক বিষয়। ফলে যে কারণে একটা সংলাপ হোক, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার পথ ছেড়ে দিক, আরো বিভিন্ন বিষয় উঠে আসুক, কি পথ নেবে, বিষয়টা তার মধ্যে সীমাবদ্ধ নেই। এর বাইরেও অনেক জিনিস আছে, যেটা আজকে বাংলাদেশে আপনি দেখালেন। সেটা হচ্ছে প্রেস রিলিজ দিয়ে সহিংসতা স্বীকার করার নজির বাংলাদেশে কখনো ছিল? আনবিলিভেবল এটা, যে আমরা এই সহিংসতাগুলো এগুলো করে কারা? এগুলো বহু ইতিহাস উদাহরণ আমি দিলাম। ফলে সেই জায়গাতে এই যে আমাদের পলিটিক্সের যেটা চরিত্রগত পরিবর্তন হয়ে গেছে, এবং বাংলাদেশ যে একটা, যেটা মেজবা কামাল ভাই বললেন যে এটা একটা ক্রস রোডের মধ্যে আছে আমরা। বাংলাদেশ কি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে থাকবে, নাকি আমরা একটা আবার ধর্মান্ধ সেই আশ্রয়ী রাষ্ট্র হিসেবে পরিণত হব? এই জায়গাতে বাংলাদেশের জায়গাটি নিয়ে অনেকের, পশ্চিমা শক্তির কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে। তারা মনে করে যে এই সমস্ত ধর্মান্ধ শক্তিকে মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সে রাখতে পারলে অনেক ভালো, আন্ডারগ্রাউন্ডে গেলে আরো অনেক বেশি এক্সট্রিমিস্ট হয়ে যাবে। আবার পশ্চিমাদেরই আরো অন্যান্যদের মত হচ্ছে না, এদেরকে সমূলে দমন করতে না পারলে তার উদাহরণ হচ্ছে পাকিস্তান দেখেন, ডেমোক্রেটিক প্রসেস সবকিছু অ্যাক্টিভেট, সেখানে সংসদ আছে, নির্বাচন হচ্ছে, প্রতিদিন সাধারণ লোক মারা যাচ্ছে, মসজিদের সামনে বোমা ফুটছে, আপনার মিনাবাজারের সামনে বোমা ফুটছে, 65 জন 60 জন 70 জন লোক মারা যাচ্ছে প্রতিদিন। কই, সেখানে তো পার্লামেন্ট আছে, সবই আছে, পলিটিক্যাল প্রসেস। আপনি পলিটিক্যাল প্রসেসের মধ্য দিকে দেখা গেল মিশরে ব্রাদারহুড ক্ষমতায় চলে আসলো, কই তাকে তো আপনি ক্ষমতায় থাকতে দিলেন না, সে ব্রাদারহুড বলে। কারণ তার যে চরিত্রগত, তার যে একটা এক্সপোজার, সেটি হচ্ছে একটা সন্ত্রাসী দল, তাকে তো আপনি সরিয়ে দিলেন, এবং পশ্চিমারা কিন্তু ঠিকই তাকে গিয়ে আপনি অ্যাকনোলেজ করলেন। তো এই জায়গাতে আমাদের বুঝতে হবে যে গ্লোবাল পলিটিক্সে এখন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এবং তার ভিকটিম বাংলাদেশ কিভাবে হচ্ছে। এবং এই বিষয়টা যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, এখন যে সন্ত্রাসী কর্মকাণ্ড যেটি হচ্ছে, আমি মনে করি এটাতে বাংলাদেশে এই মুহূর্তে ইমিডিয়েটলি উচিত একটি অপারেশন ক্র্যাকডাউন করা। এই অপারেশন ক্র্যাকডাউনটা যদি না হয়, আপনি মাঠের রাজনীতি, আপনি যত সমাধানই হোক, কালকে শেখ হাসিনা পদত্যাগ করে যাকেই ক্ষমতা দিক, এই জায়গাটা কখনোই পলিটিক্যাল প্রসেসটাকে নরমাল হতে দেয়া হবে না। যে এখন যে সহিংসতা চলছে, সহিংসতার ব্যাপারে যেন শ্যামল দত্ত বললেন যে হ্যাঁ একেবারে ক্র্যাকডাউন, কিন্তু সামনে নির্বাচন, এখন এই ধরনের ক্র্যাকডাউন পজিশনে বা আমি একটু শেয়ার করি, বাংলাদেশে প্রতিটি নির্বাচনের আগে ক্র্যাকডাউন হয়েছে। আরেকটি জিনিস বলি,
বাংলাদেশে গত নির্বাচনটিও শিডিউল এটা 3 বার crackdown বলতে পিছিয়েছে। অস্ত্র উদ্ধারের একটা জি রাইট, সেটাই আপনি দেখেন না, আপনি বিজিবি সদস্য যদি গুলিতে মারা যায়, বিজিবিকে গুলি করার ক্ষমতা কারা রাখে? বোমায় মারা যায়নি তো, ককটেলে মারা যায়নি, তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। আপনি আপনি জিনিসগুলো ভেবে দেখুন যে এখন সশস্ত্র বাহিনীর প্রতি সরাসরি গুলি করার ঘটনা ঘটছে। ফলে এই অস্ত্র উদ্ধার যদি আপনি না করেন মাঠ থেকে, মাঠে যে পরিমাণ এলিমেন্টস গুলো অ্যাক্টিভ সেগুলো যদি আপনি নিষ্ক্রিয় করতে না পারেন, আপনি একটি সুস্থ নির্বাচন করবেন কিভাবে? সেটা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। কি হয়েছিল 2001-এর সময়? ডক্টর প্রতিমা মজুমদার, আপনি আমরা বলুন। যদি আমাদের প্রতিবেশীর দিকে তাকাই, প্রতিবেশী ভারতের দিকে তাকাই, যে বিহার রাজ্য একটা ললেস স্টেট ছিল এবং সেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রায় অসম্ভব ছিল। কিন্তু গত দুটো নির্বাচন কিন্তু বিহারে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে এবং সেখানে যে পেশি শক্তির এবং অন্যান্য যে অশুভ শক্তি, তারা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করতে পারে নাই। এবং আমি শ্যামলদার সাথে একমত যে যেই সকল অপরাধী ব্যক্তিরা আছে, সেখানে যেমন নির্বাচন কমিশনের উদ্যোগে কয়েক লক্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছিল গত নির্বাচনের আগের নির্বাচনে, এবং যার ফলে সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভবপর হয়েছিল। তো যারা ওই যে ফেরারি আসামি আছে, যারা অপরাধী চিহ্নিত অপরাধী আছে, এবং যে অস্ত্র যেই এখন ব্যাপকভাবে অস্ত্রের ঝঞ্ঝনানি আমরা শুনতে পাই, তার বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশনের এবং প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। বাট এরপরেও আমাদের কিন্তু রাজনৈতিক ইস্যু আছে, এবং এই রাজনৈতিক ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে কিন্তু এই যে আমরা এদেরকে অন্তরীণ করে, এদেরকে গ্রেপ্তার করে এই যে শান্তি আমরা ফিরিয়ে আনবো, এটা হবে সাময়িক। এইমাত্র আমরা একটা খবর পেলাম যে চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরের ককটেল হামলায় মাইক্রোবাস উল্টে একজন নিহত হয়েছে, এইমাত্র একটা খবর পেলাম। এবং এটা আরো চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এবং যে কথাটা ওই যে আমি বলার চেষ্টা করছি, যে এখন যেটা করা হচ্ছে, দুর্ভাগ্যবশত আমাদের যেই এখন যে কয়টা ইস্যু, তার মধ্যে একটা ইস্যু, বড় ইস্যু, যুদ্ধাপরাধের বিচার ছাড়াও যে নির্বাচনকালীন সরকার, এবং নির্বাচনকালীন সরকারটা একটা সেটেলড ইস্যু ছিল। যদিও এ নিয়ে এই যে গত সরকারের আমলে এটাকে নষ্ট করা হয়েছে, এবং এই সরকার, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই সরকার বাতিল করেছে। গত সরকার বলতে আপনি নির্বাচনকালীন সরকার আগের কথা বলছেন? না, আমি বলছি বিএনপি জামাত সরকারের কথা। জি, ওই বয়স বাড়িয়ে যে বিষয়টা। হ্যাঁ, তো এখন সেই ইস্যুটা যদি সৃষ্টি করা না হইতো, তাহলে কিন্তু এই যে যুদ্ধাপরাধের কথা যদি বলা হয়, হ্যাঁ, একটা গোষ্ঠীতে যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে চাইবেই, কিন্তু এটা ইস্যু হইতো না। এখন যেটা হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত যে বিএনপির তাদের অবশ্যই এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে তাদের একটা তারা সংক্ষুব্ধ ছিল, এবং তারা যখনই এই নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করার চেষ্টা করেছে, তখন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা যুদ্ধাপরাধের বিচার বানচাল করার চেষ্টা করছে, তারা জামাত শিবিরের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। অবশ্যই কেউ তো করছে, কিন্তু এর মাধ্যমে তারা কিন্তু এই বিএনপিকে জামাতের কোলে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। এবং একই সাথে বিএনপিরও তাদেরও কৌশলগত কারণে, তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে তারাও জামাতের ঘনিষ্ঠ হয়েছে। এখন এরপরে যেটা হয়েছে, এখন বলা হচ্ছে যে বিএনপি, জামাত এবং হেফাজত, যে তারাই হলো ওই যে তারা এক, অভিন্ন। এখন তারা যদি এক এবং অভিন্ন হয়, তাহলে এই শক্তিকে ঠেকাবে কে? এবং এই শক্তিকে ঠেকিয়ে আমরা কিভাবে এই দেশে ধর্মনিরপেক্ষতা এই যে বজায় রাখবো, এই দেশে আমরা সেই মৌলবাদী রাষ্ট্র হওয়ার থেকে আমরা এটাকে এই যে ঠেকাবো, আমরা কিভাবে? কিন্তু এখানে আমি একটু কথা বলি যে এখানে এই যে আপনি ক্র্যাকডাউনের কথা বললেন, এই ক্র্যাকডাউন হচ্ছে না বা ক্র্যাকডাউন না হওয়ার কারণে আমরা দেখি যে এখন মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন আছে, তারাই এখন রাস্তায় নেমেছে বিভিন্ন। আমার কথাটা শেষ করতে দেন। তো আমি মনে করি, আমি একটু শেষ করি, আমি মনে করি আজকে জরুরি ভিত্তিতে যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংলাপ হওয়া দরকার, সংলাপ হয়ে সমঝোতা হওয়া দরকার, যাতে আমরা সম্মিলিতভাবে
বিএনপির মধ্যে ওই যে ডানপন্থী আছে, বামপন্থী আছে, কিন্তু বিএনপির মধ্যে এখনো একটা উল্লেখযোগ্য অংশ আছে যারা ওই যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, তারা এই যে যুদ্ধের মধ্যে বিশ্বাস করে। তাদেরকে যদি আমরা যদি একত্রিতভাবে আজকে যদি না দাঁড়াই, তাহলে আমাদের পক্ষে, শ্যামলদা যে কথা বলেছেন, আমাদের পক্ষে এই দেশকে এই মৌলবাদ গ্রাস করবে, তার থেকে আমরা রক্ষা করতে পারবো না। আমি একটু বিষয়ে আসি, এখানে একটি বিষয় আজকে আমি একটু যেটা বিষয়টা বলতে চাই, যে আজকে দেখি যে এখন এই অবরোধকারীদের মোকাবেলার জন্য আওয়ামী লীগ যারা বিভিন্ন জায়গায় নেমেছে, তারাও বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আজকে অবরোধকারী একটি ককটেল বিস্ফোরণ ঘটানোর সন্দেহে একজনকে পেটানো হচ্ছিল, সেখানে সেই ছবি তুলতে গিয়েছিলেন সাংবাদিকরা। আজকে আমাদের সাংবাদিক জাফর সাদিক এবং পাবেল রহমান তারা মিরপুরের কালশিতে খুব নির্দয়ভাবে তাদেরকে পেটানো হয়েছে। আওয়ামী লীগের মানে সরকারি দলের কর্মীরাই তাদেরকে পিটিয়েছে। কেন সেই ছবি তুলতে যাওয়া হলো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড? আমরা যে এই আপনার কথা শোনার আগে আমরা তাদের কথাটি একটু শুনে নেই যে কিভাবে তাদেরকে পেটানো হয়েছে, তাদের কথা। প্রিপারেশন নিচ্ছি, লাইভ দিব, এই সময় হঠাৎ করে আমার পেছনে 4-5টি ককটেল বিস্ফোরণ হয়। তো ককটেল বিস্ফোরণ হওয়ার পর আমার যিনি ক্যামেরা পার্সন ছিলেন, তিনি ক্যামেরাটা ওদিকে জাস্ট মুভ করার সাথে সাথেই দেখলাম হঠাৎ করে ধর করে একদল লোক দৌড়ে আসছে। তো ওরা রাস্তার মধ্যে একজনকে সাসপেক্ট করলো যে পিকেটার হতে পারে, তো ওকে প্রথমে ধরলো, ধুকে ওকে মারধর করছে। তো এর মধ্যে আরও একটা গ্রুপ এসে এই ধর ওরাও এখানে আসছে, ওদেরকে ধর, ওরা কেন আসছে, ওরা কেন এগুলো ছবি নিতে আসছে, এই ছবি নেওয়া যাবে না। তো ওরা এসে পরে আমাদের উপরে অ্যাটাক করলো। তো অ্যাটাক করে ঘেরাও করে ভীষণ মারধর করলো। ক্যামেরাটা তারা ছিনিয়ে নিয়ে যায় এবং সেটা মানে বাঁশ দিয়ে মানে গুঁড়ো করে ফেলে। দেন আমার ব্যাকপ্যাকটাকেও আঘাত করে, আমার উপর আঘাত করে। দেন তারা আমার সাথে আমার সহকর্মী ছিল, তাকেও তারা দাবি করছিল যে তারা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ। মোটামুটি ফুলা জখম আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবজারভেশন 24 আওয়ার পর আমরা ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো। আমাদের দুইজনের যে বক্তব্য, এখানে আপনি যদি অপারেশন ক্র্যাকডাউন করতে হয়, এটি দল ও মত নির্বিশেষে করতে হবে। এটি নট শুধু আন্দোলন করার যারা করছে সেই সহিংসতার সাথে যুক্ত তারা না। এক্ষেত্রে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আপনি যদি সত্যি আমি মূল টার্গেটটা কি, আপনি যদি একটা পিসফুল সিচুয়েশন না দেন, নির্বাচন যে হবে কথা হচ্ছে পুলিশের ভূমিকা পুলিশকে পালন করতে হবে। আজকে যে অবরোধের নামে যারা ককটেল ফোটায় তাদেরকে ধরে যখন ছাত্রলীগ শ্রমিক শাস্তি দেয় আর পুলিশ নির্বিকার দাঁড়িয়ে থাকে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে। পুলিশ, সন্ত্রাসী এবং রাজনৈতিক নেতাকর্মী, এদের মধ্যে নেক্সাসটা তো আমরা সবাই জানি, স্থানীয়ভাবে বিশেষ করে তারা যে এত ইনফ্লুয়েন্সিয়াল। এই যে পুলিশ দিয়ে যে কারণে হয় না বলেই তো আমরা অনেক সময় দেখি আলাদা করে একটি বিশেষ অপারেশনের, কম্বিং অপারেশনের দরকার হয়। পরিস্থিতি এখন যেদিকে গেছে তাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এটি বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে এই ধরনের সশস্ত্র যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, সেটা আওয়ামী লীগের যে আমরা দেখলাম রামদা নিয়ে যে ছবিগুলো রাজশাহীতে গতকাল ছাপা হয়েছে, এই লোকগুলো কি আজকে গ্রেফতার হয়েছে কেউ? তো এই জায়গাতে আমাকে দলনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই যদি গ্রেফতারটা করতে না পারি, তাদের যদি আইনের আওতায় আনতে না পারি, তাহলে সাধারণ মানুষ কোন আশ্বস্ত পরিস্থিতি নিয়ে নির্বাচনে ভোট দিতে যাবে? সে কনফিডেন্স বিল্ডিংটা কোথায় আপনার? এটা করতে হলে আপনাকে অবশ্যই এখন পরিস্থিতি যেদিকে সহিংসতা দিয়ে তার থেকে ফিরিয়ে আনতে হবে এটাকে। তারপরে যেটি বদিউল আলম ভাই বললেন যে পলিটিক্যাল কনসেনসাস লাগবে, পলিটিক্যাল কনসেনসাসের জন্য সরকারকে আরো বেশি প্রেশারাইজ করতে হবে এবং যত করবেন দেখবেন তখন এই ক্রিমিনালরা অনেক বেশি দূরে ঠেলে যাবে। আপনি যেটি বললেন বিএনপির মধ্যে হ্যাঁ অনেক উদারপন্থী লোক আছেন, তাদের সঙ্গে যোগাযোগ আরো বাড়াতে হবে। তো এই জায়গাতে আমার মনে হয় একদিকে পলিটিক্যাল প্রসেস, একদিকে হচ্ছে ল এনফোর্সিং এজেন্সির অ্যাক্টিভিটি আরো বাড়ানো দরকার আছে। কিন্তু আপনি যদি শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন মোকাবেলা করছেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের কর্মকাণ্ড চালায়, তাহলে কিন্তু এই ধরনের যে নিরীহ সাংবাদিকরা ভিকটিম হবে, সাধারণ মানুষ ভিকটিম হবে এবং আলটিমেটলি কিন্তু এর রেজাল্টটা সাধারণ মানুষের জন্য। আমি বলতে চাইছিলাম যে বিএনপি, জামাত, হেফাজত এক এবং অভিন্ন যে নয়, এটা প্রমাণ করার দায়িত্ব তো বিএনপির। বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধারা আছেন সেটা আমরা জানি, কিন্তু সেই মুক্তিযোদ্ধাকে তো মুক্তিযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যিনি 71-এর মুক্তিযোদ্ধা তিনি তো চিরদিনের মুক্তিযোদ্ধা হওয়ার কথা। তা আমরা আজকে এই ক্রাইসিসের সময় যখন এই প্রশ্নটা সামনে আসছে যে দেশ কি মুক্তিযুদ্ধের ধারায় থাকবে, না আপনার দেশ আজকে একটা
একটা মিনি পাকিস্তানে পরিণত হবে, আরেকটা পাকিস্তানে পরিণত হবে। এই যখন অবস্থা, সে সময় তো মুক্তিযোদ্ধা যদি বসে থাকেন, তিনি যদি অন্ধকারে লুকান, তাহলে তো হবে না। আমরা সেই বিএনপির মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার চরিত্রে দেখতে চাই। কাজে আমি মনে করি যে সেটা প্রমাণ করার দায়িত্ব তার, সেটা প্রমাণ করার দায়িত্ব বিএনপির। আর আমি মনে করি যে আজকে ধরুন এই যে কর্মসূচি, আমাদের রাজনীতির যে অবস্থা, রাজনীতিবিদরা যা কথা বলা উচিত সেটা বিএনপিতে বলেন বা আওয়ামী লীগে বলেন, কেউই তো একেবারে তাদের রাজনীতির নীতি কাঠামোর কারণেই বলতে পারেন না। নিজের অবস্থান থেকে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেন সেটাকেই সায় দেন। আমরা দেখি যে এই টক শোতে ক্যামেরার আড়ালে ওনারা যা বলেন, ক্যামেরার সামনে অন্যরকম কথা বলেন। না, এইটা তো আমাদের আপনার রাজনীতির একটা বড় সমস্যা। এবং আমাদের তো রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, এবং না থাকার কারণে এই দলগুলোতে এক ব্যক্তি কেন্দ্রিকতা এত প্রবল, সেখানে আপনার যৌথ নেতৃত্বের এত অনুপস্থিতি যে সেইখানে আপনার আসলে রাজনীতি বিকশিত হওয়ার সুযোগ কম থাকে। সেগুলো সব সমস্যা আছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে ধরুন আপনার রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি দেয়, তাদের কিন্তু দায়িত্ব নিয়ে কর্মসূচি দেওয়ার কথা আরেকটু ভেবে চিন্তে ভাবা দরকার। যেমন ধরুন আমি বলছি যে এই যে ধরুন অবরোধের কর্মসূচিটা এলো, এটা আপনার কোনো নোটিশ ছাড়া এলো হঠাৎ করে। আমি বিএনপির নেতাদেরকে বলবো যে আপনারা তো একটু লোকজনকে বাজার করার সময় দেন। এই যে আপনার আজকে যে আপনার শহরে মানুষ বাস করে, দেশের বেশিরভাগ মানে একটা বড় অংশ মানুষ শহরগুলোতে গ্রাম থেকে সরবরাহ আসে, লোকজনের তো বাড়িতে চাল ওঠা বন্ধ হয়ে যাবে। তো আপনার এই যে আপনার আজকে হঠাৎ করে আগামীকাল সকাল 6টার সময় অবরোধ শেষ হওয়ার কথা ছিল, এটাকে কোনো কারণ ছাড়াই আপনার এটাকে বাড়িয়ে সন্ধ্যা পর্যন্ত করা হলো কেন? লোকজনকে দম ফেলার সময় দেন। আপনার রাজনীতি তো যদি জনগণের জন্য হয়, তাহলে জনগণের বুকের উপর চেপে বসবেন না। আপনারা কর্মসূচি দিতে পারতেন, আপনারা পরের সপ্তাহে আবার কর্মসূচি দিতে পারতেন, এবং তার জন্য লোকজনকে সময় দেন। এইভাবে এখানে বিএনপির আজকে কেউ নেই, তো তাদের পক্ষ হয়ে যদি আমি বলি যে বিএনপি তো আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তফসিল যদি ঘোষণা হয় তারা অচল করে দিবে, সে হুমকি তো তাদের ছিল। শুনুন, অচল করে দিবে কাকে? তারা যদি তারা তো অচল করে দিতে পারে রাষ্ট্রকে, তারা তো জনগণকে অচল করে দিচ্ছে। আজকে আপনি যে ছবিগুলো দেখালেন, সেই ছবিগুলো কি বলছে? এই যে কথাগুলো, এই কথাগুলো কি বলছে? এই কথাগুলো কিন্তু গোটা রাজনৈতিক প্রক্রিয়ার উপরে মানুষের অনাস্থা তৈরি করবে। এটা বিএনপির উপর শুধু ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি গোটা শেষ করবেন। রাজনৈতিক প্রক্রিয়া। আমি শ্যামলদার সাথে আমি একমত যে আমরা একটা উর্বর ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছি। আমাদের উগ্রবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার এই যে উগ্রবাদী শক্তিকে এখানে আমরা যে লালন পালন করেছি, তার ক্ষেত্রে এখন তৈরি হচ্ছে, তারই মাসুল আমরা দিচ্ছি। এবং আমি দুটো কারণে আমার মনে হয় আমরা উগ্রবাদী রাষ্ট্র কায়েমটা এটা ঠেকাতে পারবো কিনা আমি নিশ্চিত নই। একটা হলো যে আমরা যে সকল অনৈতিক কর্মকাণ্ড করছি, আমাদের রাজনীতির নামে যে সকল অপরাজনীতি চলছে, এই যে যেমন এখন নির্বাচনের এবং অনেকেরই আশঙ্কা যে একটা বৃহৎ দলকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, এবং এর যে অনৈতিকতা এবং এর মাসুল কিন্তু পুরো জাতিকে দিতে হবে। এবং পাকিস্তান যেমন বঙ্গবন্ধুকে বঞ্চিত করার, বাংলাদেশকে বঞ্চিত করার কিন্তু মাসুল তারা আজকে দিচ্ছে। একটার পর একটা অনৈতিকতার পরিণতি কিন্তু অসম্ভব। আরেকটা হলো আমরা আরেকভাবে আমরা উদ্ভর ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছি। সাধারণ মানুষ প্রতি পদে পদে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষ প্রতি পদে পদে। আপনি পুলিশের কাছে যান, আপনি কোনো লেনদেন ছাড়া কোনো রকম প্রতিকার পাবেন না। লেনদেন লাগবে এবং তদবির লাগবে এবং টাকা লাগবে। আপনি সরকারি অফিসে যান, একই অবস্থা। আপনি যে কোনো জায়গায় যান, আপনি বিচারালয়ে যান, একই অবস্থা। তো সাধারণ মানুষ অতিষ্ঠ। এখন সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণ চায়। এখন আমরা ওই যে রাজনৈতিক স্লোগানের নামে আমরা যদি সাধারণ মানুষকে বঞ্চিতই করতে থাকি, তাহলে এটা স্বাভাবিকভাবেই তারা কিন্তু এর থেকে পরিত্রাণ চাইবে এবং এর থেকে ভিন্ন ওই যে অবস্থার দিকে তারা যাওয়ার জন্য তারা হয়তো উদ্গ্রীব হয়ে থাকবে। তো আমি মনে করি আজকে আমাদের জন্য এই রাজনৈতিক সমস্যা, আমাদের এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং আমাদের যে অপরাধী কর্মকর্তা, এগুলো দমনের সাথে সাথে উই নিড এ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, যে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, সাধারণ মানুষের আমরাও সেটা মনে করি, এবং নিশ্চিত করা। প্রধান একটি দলকে নির্বাচনের বাইরে রাখলে এটাই আশঙ্কা, এই আশঙ্কা আরো বাড়বে যে রাজনীতির সহিংসতা আরো বাড়বে। আমরা সেটা চাই না। আমরা এবং মানবতা, সেটা শহীদ নূর হোসেনের ভাষাই বলতে হয়, সহিংস রাজনীতির দূর হোক, বিপন্ন মানবতা।
মুক্তি পাক। আমরা এই আলোচনায় আজকে এখানে শেষ করছি এই কথা বলে আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি সবাই।